সেটা হচ্ছে সরকার। প্রথম 1-2 দিন না হয় আমি বুঝলাম, কারণ 8 তারিখের পরে রাজনৈতিক দলকে আস্থায় নিয়ে এই যে ঘটনাগুলো সে দেখছে, সে যে এইটা আর করা যাবে না, খামোশ এই শব্দটা বললে কারোর কোনো ক্ষমতা আছে? আপনি তখন দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলে দেখতেন তাদেরকেই দেশ ছেড়ে পালায় যেতে হতো। সুতরাং সেই জায়গাটা কিন্তু আমরা এটা পারি না। ওটা কি বাদ দেবেন? কিছুদিন আগ পর্যন্ত দেখলেন না যে আপনি শিক্ষকরা আন্দোলন করতেছে, ছাত্ররা অনেকে আন্দোলন করতেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের উপরে লাঠিচার্জ করানো হলো, আর এক গ্রুপকে ডেকে এনে যেখানে নিষিদ্ধ ওইখানে তাদেরকে সুযোগ করে দেওয়া হলো, এবং ওইখানে কি বলে শান্তির বর্ষণ, শান্তির পানি বর্ষণ করে তাদের দাবি মেনে নিয়ে অন্য জায়গাগুলো যাওয়া হলো। তার মানে এই রকমের একটা ঘটনা কিন্তু অনেকগুলো ঘটনার জন্ম দেয়। যে এই সরকার, একটা নতুন সরকার গঠিত হওয়ার পরে কারা সরকার হবে না হবে, তারা হয়তো আসার আগে কতগুলো ঘটনা ঘটতে পারে, এটা একটা মনে হতে পারে। এটাকে আমি অস্বীকার করছি না, কারণ এটা গণ অভ্যুত্থান পরবর্তী হয়তো বাংলাদেশে এরকম কোনো উদাহরণ হয় নাই, সেটা ঘটলো। কিন্তু শুরুর দিন থেকে এই যে রাজনৈতিক দলগুলো, আমরা কিন্তু 5 তারিখেই একেবারে অভ্যুত্থানের সময় আমরা অন্য কাজের মধ্যে এটা বলেছিলাম যে এটা অব্যাহত, মানে কি বলে, পূর্ণ গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখতে হবে, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তখন যেহেতু সেনাপ্রধান সহ একটা ভূমিকা ছিল, সেইটা করতে হবে, এবং রাজনৈতিক দল নেতাকর্মী তাদের প্রতিও আমাদের দিক থেকে আহ্বান ছিল। 6 তারিখে একই কথা বলতে হয়। এমনকি আমরা 5 তারিখে রাতে এসে দেখি একেবারে কতকগুলো জায়গায়, বিশেষ করে যে পুলিশের কথা বলা হলো, মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে আক্রমণ, এইটাকে একটা পরিকল্পিত জায়গায় হচ্ছে কিনা এই প্রশ্ন কিন্তু ওই দিনই ছিল। একেবারে আমি 5 তারিখ সন্ধ্যার কথা। এটা কি আসলে পরিকল্পিত নাকি মুক্তিযুদ্ধের এক্সাজারেট যে ব্যবহার করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এরকম কিনা ভাই? শেষ করি যে আমরা বললাম যে তখন কিন্তু আমরা বিবৃতি দিয়ে বলেছিলাম, যেহেতু বিবৃতির কথাটা আসলো, যে বিবৃতি ছাড়া তো তখন আমাদের সামনে অন্য মাধ্যম নাই, বা আমরা এরকম ক্ষমতা ধরো না যে আমরা বললে এটা হবে। এবং জানেন যে প্রথম দিকে যখন এইখানে আমাদের বঙ্গভবন এবং কি বলে সেনাপ্রধানের এখানে ডাকা হলো, আমাদের সাথে কিন্তু কথাও বলা হয়নি। কিন্তু তারপরেও শুধু আমরা না, বাম গণতান্ত্রিক জোট আমাদের নিজস্ব রেসপন্সিবিলিটির জায়গা থেকে এটা বলেছি যে এই ধরনের দুর্যোগময় সময়ে রাজনৈতিক দলগুলো এবং অন্যদেরকে আস্থায় নিয়ে কার্যক্রম পরিচালনা করা দরকার বলে মনে করি। এটা হচ্ছে মূল। এবার আসে এই যে ঘটনা, হ্যাঁ নিঃসন্দেহে গত সরকারের আমলে মুক্তিযুদ্ধকে এবং অনেক কিছুকে তার ক্ষমতা রক্ষার জন্য ব্যবহৃত করা হয়েছে, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তার থেকে কিছু ক্ষোভ থাকতে পারে না, তাও মনে করি না। কিন্তু আপনি দেখবেন পরিকল্পিত ঘটনা কোনটা, যেমন থানার কথা বলা হচ্ছে, মানুষের ক্ষোভ থাকতে পারে নিঃসন্দেহে, কিন্তু মুক্তিযুদ্ধ সহ এইটা বোধহয় একটা অবিশ্বাস্য। স্টিল এটা আমরা মনে করি এ ব্যাপারে আরও তদন্ত হওয়া দরকার। এবং আমরা কিন্তু ওই সময় বিবৃতি দিয়ে সমস্ত দায় মুক্তির বিরুদ্ধে ছিলাম, এটা শহীদ ভাইকে বলে। আমরা কিন্তু ওই সময় বলেছি যে অনেক হত্যাকাণ্ডের দায় মুক্তির কথা, দায় মুক্তি দেওয়া যাবে না। আমরা সমস্ত কি কারণে কি হয়েছে দিতে হলেও তো রেকর্ড করতে হবে, এই লোকটা মারা গেছে, কিভাবে মারা গেছে, এরপর দায় মুক্তি দেন, তাহলে তো সেটা রেকর্ডই তো নাই। আইনের কথা বললেন, আমরা বলেছি যে এটা পুরো একেবারে পুঙ্খানুপুঙ্খান হিসাব করতে হবে আমাদের, তাই না হলে এটা হবে না। কিন্তু বিশেষ করে পুলিশ হত্যাকাণ্ডর, মানে আমি বলছি যে কিছু জায়গায় ঘটতে পারে, যেমন ধরেন এইখানে হয়তোবা একটা যেখানে গণভাবে গুলি চালাচ্ছিল সেইখানে একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু যেভাবে আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত ঘটনা ঘটেছে সেইটাকে একটা কোন পরিকল্পনার ডিজাইন, এটা কিন্তু ভেবে দেখা দরকার। মুক্তিযুদ্ধ আপনি এটা বাদ দেন, এত সবের পরে 32 নম্বরে যখন আক্রমণ হইল, কেউ কিছু জানে না, বুলডোজার আসতে থাকলো এবং তারপরে হলো, তা আপনি এটা তো পরিকল্পনার অংশ। এগুলো বলার তো আর এখন না, ওই সময় আমরা এটা বলেছি, আমরা এখন বলছি তা না। কিন্তু কথাটাকে যে কারণে উঠেছে আমি সেই জায়গায় সেইটাই শেষ করি, সেটা হচ্ছে সরকার। প্রথম 1-2 দিন না হয় আমি বুঝলাম, কারণ 8 তারিখের পরে রাজনৈতিক দলকে আস্থায় নিয়ে এই যে ঘটনাগুলো সে দেখছে, সে যে এইটা আর করা যাবে না, খামোশ এই শব্দটা বললে কারোর কোনো ক্ষমতা আছে? আপনি তখন দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলে দেখতেন তাদেরকেই দেশ ছেড়ে পালায় যেতে হতো। সুতরাং সেই জায়গাটা কিন্তু আমরা এটা পারি না। ওটা কি বাদ দেবেন? কিছুদিন আগ পর্যন্ত দেখলেন না যে আপনি শিক্ষকরা আন্দোলন করতেছে, ছাত্ররা অনেকে আন্দোলন করতেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের উপরে লাঠিচার্জ করানো হলো, আর এক গ্রুপকে ডেকে এনে যেখানে নিষিদ্ধ ওইখানে তাদেরকে সুযোগ করে দেওয়া হলো, এবং ওইখানে কি বলে শান্তির বর্ষণ, শান্তির পানি বর্ষণ করে তাদের দাবি মেনে নিয়ে অন্য জায়গাগুলো যাওয়া হলো। তার মানে এই রকমের একটা ঘটনা কিন্তু অনেকগুলো ঘটনার জন্ম দেয়। এইটাকে এড়িয়ে এই সরকার যদি যেতে চায় সেটা একটা ভুল পদক্ষেপ হবে। এই অর্থে আমি বলি যে অন্তত পক্ষে ধরেন এখন ওনাদের যে সময়ের কথা বলছো, ওই সময়ে যদি একটা ভালো নির্বাচন করতে চায়, তাহলে এই সময়টা তো আমাদের ভালোভাবে যেতে হবে। তা ভালোভাবে যেতে গেলে অতীতের যে ত্রুটি বিচ্যুতি সেইগুলোকে যদি আমি বিবেচনায় না নেই,
তাহলে কিন্তু এই সময়কালে আমি যথাযথ ভূমিকা পালন করতে পারবো না। অবশ্যই ধরেন এই যে যে ঘটনাগুলো ঘটেছে এই সময় তার একটা বিচার যে কাজটা হচ্ছে, এই যে সাফল্যের মধ্যে তারা নিয়ে এসছে। বিচারের ঠিকই আছে, যদিও এই কথাটা একটু না বললেই সাথে একটু ভুল বলা হবে যে বিচার প্রথম দিন আপনাদের এইখানে এসে আমরা বলেছিলাম যে যে ট্রাইব্যুনালে করছেন এটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ থাকতে পারে, কারণ এটা তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ওই যে যুদ্ধ অপরাধীদের বিচার, কেন ওইখানে করছেন? আমরা কিন্তু বলেছিলাম আমরা বিশেষ ট্রাইব্যুনালে করেন না, ওইটা তো অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার করা হয়। কিন্তু সেইটা তো হ্যাঁ, তা আমি তো ওইটা দিয়েই শুরু করেছিলেন। আচ্ছা শেষ করি। তারপরে আপনি চিফ প্রসিকিউটর, আপনি কি লোক আর খুঁজে পেলেন না যে 71-এর যুদ্ধ অপরাধীদের কি বলে বিচার ছিল, সরি বিচার না, আইনজীবী ছিল, তাদেরকে নিয়ে বললেন। আমি বলছি এই কথাগুলো এখন না, আমরা ওই সময় বলেছি যে আপনি একটা বিচার কোনোভাবেই যাতে প্রশ্নবিদ্ধ না থাকে আপনি ভালোভাবে করা দরকার। এখন সেটা উত্তর ওনাদেরকে দিতে হবে, কিন্তু তারপরে এই কার্যক্রম শুরু হয়েছে। নিঃসন্দেহে এটা একটা আমি মানে পজিটিভ দিকের কথা বলবো। এখানে যেমন এই যে রোডম্যাপ এবং নির্বাচনী রেডম্যাপ এবং সংস্কার, কিন্তু এই ক্ষেত্রে আমি এই কথাটা বলার জন্য এখানে আসলাম যে দেখেন একটা ভালো নির্বাচনের জন্য যে যে কাজ করা দরকার সে আলোচনা কিন্তু এখন আমরা শুরু করতে পারিনি। এর জন্য বেশি সময় লাগবে আমরা মনে করি না। আমি বলবো যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য শ্রেণী পেশার মানুষ বা যারা এগুলো নিয়ে চিন্তাভাবনা করেন তাদের সাথে কথা শুরু করবেন, যাতে করে একটা পুরো নির্বাচনী পরিবেশটা তৈরি করা যায়। তাই না হলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। আমাদের প্রধান উপদেষ্টা সাহেব তিনি ওইখানে বললেন কি বলে যে কি সবাই পরিবার পরিজন নিয়ে, তা বাচ্চা কাচ্চা নিয়ে তো আর ভোট উৎসবে যাওয়া যায় না। এটা উৎসবের ব্যাপার না, এটা উৎসব মুখর পরিবেশ থাকতে পারে, কিন্তু উৎসব অন্য জিনিস। আবার উনি কিন্তু বিদেশে যেয়ে বলছিলেন কি কয় টাকা দিয়ে নাকি ভোট কেনা যায়, এই সমস্ত কথাটা তা বলে কিন্তু খালি মুখের আওয়াজ দিয়ে হবে না, প্র্যাকটিক্যাল করতে হবে। কারণ অতীতে আমাদের অভিজ্ঞতা এবং খুব খারাপ অভিজ্ঞতা আছে, তাই না? বিগত দিনের নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে। এবং এই সমস্ত জায়গায় আপনি এলাকার মানুষকে, শ্রেণী পেশার মানুষকে যদি জাগ্রত করে না তোলেন তাহলে হয় না। আমি প্রসঙ্গক্রমে একটা মনে হলো বলে বলি, এখানে আবু আলম খান শহীদ ভাই আছেন, এনারা সাক্ষী ইতিহাসের। শোনেন, এই যে কালকে না কোথায় যেন আলোচনা এরকম হচ্ছিল, এই যে কিছু ছেলেপেলে দল দেখছেন তারা এত এ করছে সে করেছে। আমি খালি একটু মনে করাই দিতে চাই, 90-এর আগে বাংলাদেশে বোধহয় এই ধরনের ঘটনা আগে কখনো এরকম ঘটে নাই। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে 23 দিন ব্যাপী পায়ে হেঁটে, মানে পদযাত্রা বাংলাদেশের 4টা প্রান্ত থেকে, সে টেকনাফ, তেঁতুলিয়া, সিলেট, সুনামগঞ্জ এবং খুলনা, পুরো পায়ে হেঁটে 23 দিনে ঢাকায় পৌঁছানো হয়েছিল। কি স্লোগান ছিল জানেন? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এইটা এখন উন্নততর স্লোগান করতে হবে। তার মানে তারপরে কিন্তু 90-এর গণঅভ্যুত্থানের পরেই সেই ভোটটা আমরা করতে পেরেছি। অর্থাৎ মানুষের মধ্যে এই ধরনের জাগরণ খালি এখানে পত্রিকা বা টেলিভিশনের বক্তব্য দিয়ে না, মানুষের মাঝে যে এই জাগরণ যদি আমরা তৈরি করতে না পারি তাহলে দেখবেন নানা ধরনের, ভেতরে থাকুক বাইরে থাকুক, দেশ থাকুক বিদেশ থাকুক, নানা ধরনের অপশক্তি আছে, তারা কিন্তু যে কোনোভাবে আমাদের এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইবে। সুতরাং ওই কাজটা করতে গেলে রাজনৈতিক দল সহ অন্য সবাইকে যেমন আস্থায় নিতে হবে, একই সাথে জনগণের মধ্যে এই ধরনের একটা যে ভোট তার গুরুত্ব কি তুমি বুঝে শুনে দিবা এবং কোনো ভয়ের পরিবেশ থাকবে না, এইরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে যাবা। কারণ সেইটা ছাড়া তো আমাদের সামনে কোনো উপায় নেই। ধরুন এই যে সনদ নিয়ে বা সংস্কার নিয়ে যতটুকু আলোচনা করলাম, আপনি এখন আইনি কিছুটা হলেও করতে পারেন, কিন্তু যেটা আপনার আইন পারমিট করে, আর যেটা সংবিধান এবং অন্যান্য প্রশ্ন, সেইটাকে তো করবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত পার্লামেন্ট। তাহলে এই কারণে আমি যদি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত পার্লামেন্ট না করতে পারি, এবং একবার পার্লামেন্ট হলেই সব হয়ে যাবে আশা করি না, কিন্তু ন্যূনতম একটা পজিটিভ পদরেখা যদি মানে আমরা না দেখাতে পারি, তাহলে আজকেও যে আলোচনা করছি এবং এই যে গণঅভ্যুত্থান নিয়ে যত কথা বলছি, দেখবেন সব কিছুই ওই যে কি একটা কবিতা আছে না, যে নৌকায় ওঠার পরে সাঁতার না জানলে কি 16 আনাই মিশে, তার সব না জানি 16 আনাই মিশে হয়ে যায়, 16 আনাই মিশে হয়ে যায়। আশা করি আমরা সবাই মিলে এই মিশে হতে আমরা দেব না।